ধিক্কার জানাই বাংলাদেশের মৌলবাদীদের, ধিক্কার জানাই বাংলাদেশিবাসী, ধিক্কার জানাই বাংলাদেশের যে নৃশংস মন নিয়ে ঘুরে, যাদের মনের ভিতরে কূটনীতি, কূটবুদ্ধি আর কূটনীতি, মানুষের এরকম যে মানুষের ভিতরে যে এরকম একটি আত্মা থাকে, মানুষের ভিতরে যে একটি নৃশংস পশুর মতো মন থাকে, এটা যদি আমাদের মধ্যে এই ঘটনাটা না ঘটতো তাহলে আমরা বুঝতেই পারতাম না, জানতেই পারতাম না যে বাংলাদেশিরা কতটা নৃশংস হতে পারে। এই কথাটা কেন বললাম স্যার, হয়তো আপনারা তখন জেনে গেছেন, তাও আমি বলি। বাংলাদেশের একটি ছেলে দীপুচন্দ্র দাস, বাবার নাম রবিলাল দাস, শাম মুকান মিয়া, কান্দি থানা, তারাকান্দি জেলা, পাইনিয়া নিঙ্ক একটা ফ্যাক্টরিতে কাজ করতেও দীপুচন্দ্র দাস, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? সে নাকি সোশ্যাল মিডিয়ায় ধর্মের নামে উস্কানিমূলক পোস্ট করেছেন। কিন্তু আদৌ স্যার আমি যতটা জানি, কি আমরা যতটা জানি, তার কাছে কোনো হ্যান্ডরাইট মোবাইল ছিল না, সে কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করতো না, কিন্তু তবু তাকে মারা হলো। কিন্তু কেন মারা হলো? সে একটা ফ্যাক্টরিতে কাজ করতেন, সেই ফ্যাক্টরি, তাকে প্রমোশন হয়ে যায় ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরিতে প্রমোশন হওয়ার জন্য আরও কিছু মুসলিম মৌলবাদীরা চেষ্টা করেছিল, কিন্তু তাদের হয়নি। এমনকি তারা অনেক পয়সাও খরচা করেছিল এই প্রমোশনটা হওয়ানোর জন্য। কিন্তু সেই প্রমোশনটা হলো কার? দীপুচন্দ্র দাসের। কারণ সে ছিল একজন হিন্দু। তাকে সেই যে মৌলবাদীরা যে পয়সা খরচা করেছিল, সেই পয়সাটা আবদার করেছিল সেই দীপুচন্দ্র দাসের কাছে, কিন্তু দীপুচন্দ্র দাস সেই পয়সা দিতে অস্বীকার করেন। তার নামে মিথ্যা প্রচার দিয়ে, মিথ্যা কথা বলে তাকে টেনে হিঁচড়ে ফ্যাক্টরি থেকে বের করে লোকাল অস্ত্র দিয়ে তাকে এমনভাবে মারা হয়, সেটা স্যার বিশ্বাস করা যায় না যে এমনভাবে একটা মানুষকে মানুষ মারতে পারে। এটা কল্পনাও করা যায় না যে বাংলাদেশের লোকেদের মনের ভিতরে এরকম আত্মা আছে। হিন্দু দেখে আজকে তার এরকম একটি কঠোর শাস্তি হলো। এরকম শাস্তি ইতিহাসে আমরা এখনো পর্যন্ত আমরা পড়িনি, যে এরকম একটি নৃশংসভাবে তাকে মারা হয়েছে। আমরা যীশু খ্রিস্টকে কম বেশি সবাই জানি, চিনি, তাকেও যে এইভাবে হত্যা করা হয়েছে, কিন্তু সেটার থেকেও কঠোরতম শাস্তি দিয়ে এই দীপুচন্দ্র দাসকে বাংলাদেশের মৌলবাদীরা তাকে হত্যা করেছেন। এটা আমরা কখনোই আশা করিনি মানুষ এরকম পশুর মতো কাজ করতে পারে। আজকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেই বাংলাদেশি মৌলবাদীরা। তার নামে মিথ্যা দোষ দিয়ে, উস্কানিমূলক কথা বলে তাকে টানতে টানতে হিসড়ে পাবলিক প্লেসে মারধর করেছে। খালি এখানেই না, মারধর তো করেছেই, মারধরের সঙ্গে তাকে উলঙ্গ করে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। এর থেকে আমরা কি জানতে পারি? বাংলাদেশে নেই কোনো প্রশাসন, পুলিশের নিরাপদ, নেই কোনো সরকারি সুবিধা, নেই কোনো স্বাধীনতা, নেই কোনো। বাংলাদেশ এখন হয়ে গেছে তালিবানি শাসন হয়ে গেছে। যখন খুশি তখন হিন্দুদের উপর অত্যাচার চলছে। মৌলবাদীরা একের পর এক হিন্দুদের অত্যাচার, হিন্দু মা বোনেদের টেনে হেঁচড়ে নিয়ে এসে তাদের অত্যাচার করছে। এটা কি আমরা হিন্দু হয়ে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশে মৌলবাদীরা এরকম হতে পারে? কিন্তু আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এরকম একটি ভালুকা থানার অন্তর্গত এক দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে আমাদের শিখিয়ে দিল, বুঝিয়ে দিল যে বাংলাদেশে এখনো পর্যন্ত শাসন নেই, বাংলাদেশে এখনো পর্যন্ত স্বাধীনতা নেই, এখনো পর্যন্ত শিক্ষা নেই। দীপুচন্দ্র দাস ছিলেন
পরিবারের একমাত্র সন্তান, যে দীপুচন্দ্র দাস দিন আনা দিন খাওয়া এক ব্যক্তি, তাকে সে একটি ভালো কোম্পানিতে জব করত। তার প্রমোশন হওয়াতে তার বিরোধী কয়েকজন ব্যক্তি বিরোধী করে রাস্তায় এনে নৃশংসভাবে মারধর করে। 30 বছর একটা ছেলে। এখন তার পরিবারের কি হবে? এখন হাউমাউ করে কাঁদছে তার বাবা মা, ভাই বোন, সন্তানরা সবাই এইভাবেই কান্না করছে। পরিবার এইভাবে ভেঙে পড়েছে। পরিবারের পাশে নেই কোনো প্রশাসন, নেই কোনো সরকার, নেই কোনো আত্মীয় স্বজন। এখন হাউমাউ করে কান্নায় ভাসছে। তাসের ঘরের মতো ভেঙে গেছে তার পরিবার। দীপুচন্দ্র দাস ছিলেন একটি দয়ালু মানুষ, একজন ভালো মানুষ। কোনো সময় কোনো ঝামেলা করতেন না, ঝুর ঝামেলার মধ্যেও সে যেতেন না। তারপরেও তার এরকম একটি নৃশংস মারা হলো এইভাবে। এটা আমরা কখনোই বাংলাদেশবাসীর কাছে আশা করতে চাইনি। তার কি একটাই দোষ ছিল, সে ছিল হিন্দু। তাই স্যার এটাই বলবো, যতটা জানা গেছে এখনো পর্যন্ত নাকি 7 জনকে অ্যারেস্ট করেছে বাংলাদেশ প্রশাসন। আমি চাই এদের এরকম সাজা দেয়া হোক, যেন এরা এরকম কাজ করতে গেলে যেন দ্বিতীয়বার ভাবে, আর যেন এরকম ঘটনা যেন বাংলাদেশে আর কখনোই না হয়। আর আপনারা দর্শক কি বলেন, কীরকম সাজা দরকার আপনারা কমেন্ট করে জানান। তাই স্যার এই উপলক্ষে আমি একটা গান করছি, গানটা কীরকম লাগে একটু জানাবেন সবাই। নমস্কার, নমস্কার। জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে। মরলে পরে শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে। নেবে সবাই হরি বলে। জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে। এই সংসারে কি চাহিনা, কি কেনা কি হারানা গো। এই সংসারে কি চাহিনা, কি কেনা কি হারানা গো। কোথায় ছিলাম কোথায় না, যাবো আবার কোথায় চলে। জানি না কোন ঠিকানা যাবো গো মরণ হলে। জানি না কোন ঠিকানা।
যে বয়ে পারি বেলা ছন্দ হলে হবে খেলা যাই যে বয়ে পারি বেলা ছন্দ হলে হবে খেলা কোন ভাগেতে বাজবো তরি জীবন গেলে অস্থাচলে জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে জানি না কোন ঠিকানা এদিন অরবিন্দ বলে জীবন আমার তাই ফলে গো। এদিন অরবিন্দ বলে জীবন আমার তাই বিফলে গো। করি সার করি ভাই কেউ কি আমায় দেবে বলে জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে মরলে পরে শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে জানি না যাব জানি না